হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা ডাব্লিউবিএইচএস টেস্ট পেপারে 4 নম্বর স্কুলের অ্যান্সারগুলো আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে ফায়ার আইস বা আগুনে বরফ কাকে বলা হয়ে থাকে। তাহলে আমরা সকলেই জানি যে ফায়ার আইস বা আগুনে বরফ কাকে বলা হয়, না মিথেন হাইড্রেটকে। এরপরে আছে যে 1 মোল CaCO3 কে উত্তপ্ত করলে প্রাপ্ত CO2-র এনটিপিতে আয়তন কত হবে। আচ্ছা, তাহলে CaCO3 কি কি থেকে উৎপন্ন হয় বলতো, না ক্যালসিয়াম অক্সাইড আর CO2। তাহলে এখানে ক্যালসিয়ামের কত হয়, না ক্যালসিয়ামের হয় আমরা জানি 20 Ca40। তাহলে এর যে ভর সংখ্যাটা এখানে বসাও, 40 প্লাস কার্বনের কত হয়, না আমরা জানি 6C12। তাহলে কার্বনের যদি 12 হয় তাহলে 12 প্লাস অক্সিজেনের কত হয়, না 8 ও 16, তাহলে 16। তাহলে 16 গুণিত কটা আছে, না 3টে, তাহলে 16×3 = 48। তাহলে এটা যোগ করলে কত হবে, না 100 গ্রাম আসবে। এবং CO2টা হিসাব করো, CO2-র কথা হয় একটু আগে দেখলাম যে 12 হয়, প্লাস অক্সিজেনের যদি 16 হয় তাহলে 16 × 2 32। তাহলে 32 আর 12 যোগ করলে 44 গ্রাম। তাহলে দেখো যে 1 মোল CaCO3 থেকে 1 মোল CO2 আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আয়তন কত হওয়া উচিত, না 44 গ্রাম CO2-র এনটিপিতে যে কোনো গ্যাসের আয়তন আমাদের কত হয়ে থাকে, 22.4 লিটার। দস্তার ইস্পাতের যদি একটা আমরা দ্বিধাতব একটা পাত্রের রিবেট করি, মানে এরকম যদি একটা রিবেট করা হয়ে থাকে, ধর এরকম একটা রিবেট করা হয়, তাহলে বলেছে যে উত্তপ্ত পৃষ্ঠে কে থাকবে। তাহলে উত্তপ্ত পৃষ্ঠে কে থাকবে, না দস্তা থাকবে। এরপরে বলেছে যে বিবর্ধক কাচের 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল। তার মানে বলো যে বিবর্ধক কাচের 0.1 মিটার দূরে রাখা বস্তু, তাহলে বস্তুর দূরত্ব রৈখিক বিবর্ধন কি লেখা হয়, না রৈখিক বিবর্ধন সমান লেখা হয় প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, এর যে অনুপাত তাকেই বলা হয় থাকে কিন্তু রৈখিক বিবর্ধন। তাহলে প্রতিবিম্ব কত দূরত্বে আছে, না 40 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পাওয়া গেছে। তাহলে 40 সেন্টিমিটার সমান কত মিটার, 100 দিয়ে ভাগ করো, তাহলে কত অ্যান্সার আসবে, 0.4। তাহলে উপরে লিখে দাও 0.4 বাই আমার বিবর্ধক কাচের এত দূরে রাখা বস্তু, তাহলে বস্তুর দূরত্ব কত, 0.1। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে, না পয়েন্ট পয়েন্ট উড়ে গেলে কি আসবে, 4/1, মানে অ্যান্সার হবে আমাদের 4। তাহলে দেখো অপশন কোনটা হবে, না অপশন সি। বলেছে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, না কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, না গামা রশ্মির হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এরপরে বলেছে বর্ণালী সৃষ্টির কারণ, কি কারণে আমরা বর্ণালী দেখতে পাই। দেখেছো যে দু প্রকার বর্ণালী হয়, শুদ্ধ বর্ণালী হয়, অশুদ্ধ বর্ণালী হয়। তাহলে এটা কোন কারণে সৃষ্টি হয়, না আলোর বিচ্ছুরণ। একই দৈর্ঘ্যের দুটি তামার তারের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। তাহলে বুঝতে পারছো যে ব্যাসার্ধ মানে একটা R1 দেওয়া আছে আর একটা R2 দেওয়া আছে। তাহলে তাদের রোধের অনুপাত কি হবে, এগুলোকে ছোট হাতের করো, ছোট হাতের R1, ছোট হাতের R2। তাহলে রোধের অনুপাত কত হবে, ধরো R/R' কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে কি ফর্মুলা জানি আমরা, না আমরা জানি যে R সমান লেখা হয় রোধাঙ্ক রো ইন্টু L/A। এবার দুজনের দৈর্ঘ্য কিন্তু সেম। তাহলে R' সমান কি লিখতে পারি, রো ইন্টু L' বাই A'। যেহেতু দুজনের দৈর্ঘ্য সেম তাই L লিখলাম। তাহলে দেখো রেশিও যদি করি কি হবে বলতো, দেখো R/R' করি তাহলে কি লিখতে পারি, R মানে হয় রো L/A ইন্টু R' মানে কি হয়, না A'/ρL। এবার দেখো রো এল ক্যান্সেল। তাহলে তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি কি বলতে পারি, একজনের ক্ষেত্রে বলতে পারি πr² যেহেতু A' দ্বিতীয় তারের কথা বলা আছে, আর একজনের ক্ষেত্রে লিখতে পারি কি πr1²। তাহলে পাই পাই ক্যান্সেল। এবার দেখো দ্বিতীয় তারের ব্যাসার্ধ কত হয়, না দ্বিতীয় তারের ব্যাসার্ধ হয় 2, তাহলে তার স্কোয়ার
বাই প্রথম তারের ব্যাসার্ধ কত হয় 1 তার স্কোয়ার, তাহলে কি হবে 4/1, তাহলে রেশিওটা কি হবে 4:1। এরপরে বলেছে যে R1 R2 R3, R1 রোধ R2 R3 হয়, তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোন সম্পর্কটা সঠিক হয়, না তুল্য রোধটা সর্বদাই কিন্তু কম হয়। এরপরে বলেছে যে ড্যাশ প্লাস 2He4 সেখান থেকে উৎপন্ন হলো 8O17 প্লাস 1H1, তাহলে শূন্য স্থানে কে বসবে, দেখো শূন্য স্থানে বসবে 7N14। এরপরে বলেছে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজাতে হবে, তাহলে কি আসবে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী, না লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়াম। কোন যৌগটি অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখায়, তাহলে এদের মধ্যে কে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখায়, না ফসফরাস পেন্টাক্লোরাইড। তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টমিটারের অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া হয়, অ্যানোডে কি হয় জারণ বলে, আর ক্যাথোড বললে বিজারণ। নাইট্রোফোসাইড টেস্টে কে সাড়া দেয়, না নাইট্রোফোসাইড টেস্টে সাড়া দেয় H2S। কার্বন বিজারণ পদ্ধতিতে কোন ধাতুকে নিষ্কাশন করা যায় না, তাহলে কোনটা হবে, না কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না হবে জিঙ্ক। এরপরের প্রশ্ন বলেছে কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কালকে স্কুলে যদি তোমরা করে থাকো তাহলে জানবে যে কিভাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলোকে বলা হয় থাকে, এটা C8 H2 এবং C8 H2 - 2, এই দুটো শর্ত যদি যে কোনো একটি যদি ফুলফিল করে তাহলে তারা হবে কি আমাদের অসম্পৃক্ত। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো যদি কার্বন 2 রাখি হাইড্রোজেন কি 6 হবে, দেখো তো কার্বন যদি 2 দিই তাহলে হাইড্রোজেন কত হওয়া উচিত 4, তো এখানে এই অপশনটা দেখতে পাচ্ছি হচ্ছে না। কার্বন 3 দিলে দেখো কার্বন 3 দিলে হাইড্রোজেন 3 গুণ 2 গুণে 6 হচ্ছে, তাহলে এটি হবে একটি কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপরে আছে বিভাগ খ। বিভাগ খতে বলেছে যে কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য কোন স্তরটি বেশি উপযোগী, তাহলে সবচেয়ে উষ্ণতম স্তর কি এক্সোস্ফিয়ার। ল্যাপস রেট জিনিসটা কি? না উচ্চতা বৃদ্ধিতে যে হারে উষ্ণতা হ্রাস পায়, উচ্চতা বৃদ্ধিতে যে হারে উষ্ণতা হ্রাস পায় সেই হারটাকে কিন্তু আমরা বলে থাকি ল্যাপস রেট। সুইট গ্যাস জিনিসটা কি, না হচ্ছে ধরো কয়লা খনিতে যে মিথেন গ্যাস পাওয়া যায় যেটাকে আমরা কোলবেড মিথেন বলে থাকি, কয়লা খনির মিথেন গ্যাসে বিষাক্ত H2S থাকে না, এটাকে বলা হয় থাকে সুইট গ্যাস। কোন শর্তে বাস্তবে, এটা আগে থেকেও করেছি, নিম্ন চাপ উচ্চ উষ্ণতা। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি, অতিবেগুনি রশ্মি। ইউভি রে। চার্লসের সূত্রের পরিবর্তনশীল রাশি কোনগুলো, না কোনগুলো পরিবর্তন, চাপ স্থির থাকে বাকি পরিবর্তন হবে কে আয়তন আর উষ্ণতা। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা কি হবে, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা হবে এম এল T⁻³ এবং θ⁻1। একটি উত্তল লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য হ্রাস পাবে কি, মিথ্যা, কারণ জলে ডোবানোর সাথে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তনের কিন্তু কোনো সম্পর্ক নেই। আলোর প্রতিসরণের ফলে কোন ধর্মের কোনো পরিবর্তন হয় না, অবশ্যই মনে রাখবে কম্পাঙ্ক। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের একক কি, না প্রতিসরাঙ্ক দুটো রাশির অনুপাত হয়, এর কিন্তু কোনো একক নেই। কোন সূত্র থেকে তড়িৎচুম্বকীয় আবেশের কারণ এবং স্থায়িত্ব জানা যায়, না মনে রাখবে ফ্যারাডের প্রথম সূত্র। এরপর বলেছে 240 ভোল্ট এবং 60 ওয়াট ব্যাপ্তির রোধ কত হবে, তাহলে আর সমান আমরা কি ফর্মুলা জানি, এটা V²/P। তাহলে V² মানে হচ্ছে 240 তার স্কোয়ার বাই পি, ওয়াটেজ কত দেওয়া আছে 60, তাহলে 240 ইন্টু 240 বাই 60 করলে কি হবে 60 4-এ যাচ্ছে আর এটা হবে 960 ওহম। 240 ইন্টু 4 করলে আসছে 960 ওহম।
এদের মধ্যে কোনটি বলেছে তেজস্ক্রিয় আইসোটোপ। দেখো এইটি আমরা কি করি, জীবাশ্ম বা কোনো পুরানো জিনিসের বয়স নির্ণয় ব্যবহার করা হয় কার্বনের এই আইসোটোপটি 6C14। ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম কি হবে? আলফা কণা। ঋণাত্মক বললে বলতাম বিটা কণা। এবার একটি বামস্তম্ভ এবং ডানস্তম্ভ মেলানো আছে। প্রথমেই বলেছে যে সন্ধিগত মৌল কোনটি হবে। তাহলে দেখো গ্রুপ 3 থেকে 12 এটা আমাদের কি সন্ধিগত মৌল। মেলাকাইট কোনটাকে বলা হয়? তো মেলাকাইট এখানে বলা হয় থাকে CuCO3 CuOH এর হোল 2। কপার পাইরাইটিস দেখতেই পাচ্ছ, এটা হবে এটা। এবং মুদ্রা ধাতু কোনগুলো হবে? মুদ্রা ধাতু হবে গ্রুপ 11। একটি ক্ষারীয় সমযোজী যৌগের উদাহরণ কি হবে? অ্যামোনিয়া বা NH3। তড়িৎ বিশ্লেষণের সময় তামা বিশুদ্ধকরণের সময় অশুদ্ধ কপার খণ্ডকে কি রূপে ব্যবহার করি বলতো? অ্যানোড রূপে ব্যবহার করা হয়। H2O অণুর লুইস ডট গঠনটা একটু দেখে নেবে, তোমরা বইতে পেয়ে যাবে। লাইকার অ্যামোনিয়া জিনিসটা কি? মনে রাখবে যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ। তাহলে H2O অণুটা আয়নীয় সমযোজী বন্ধন চ্যাপ্টারে যদি যাও দেখতে পেয়ে যাবে। এরপরে বলেছে লাভ ল্যাগ পদ্ধতিতে কি প্রস্তুত করা হয়? লাভ ল্যাগ পদ্ধতিতে প্রস্তুত করা হয় আমাদের HCl। ডিনেচার্ড স্পিরিটের মূল উপাদান কি? ইথাইল অ্যালকোহলটাই তো এর মেন উপাদান, ইথাইল অ্যালকোহল। 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইডে হাইড্রোজেন কটা থাকবে বলতো? অ্যালকাইনের সংকেত প্রথমে কি আমাকে জানতে হবে। অ্যালকাইন মানে CnH2n-2। তাহলে এখানে দেখো যদি কার্বন পরমাণু 3টে থাকে, হাইড্রোজেন পরমাণু কটা থাকবে দেখো, তাহলে C3H2 × 3 - 2। তাহলে কত হয়? C3 2 3 6 থেকে 2 বাদ দিলে নিশ্চয়ই 4। তাহলে C3H4 কটা হাইড্রোজেন পরমাণু থাকছে? তাই এখানে লিখবে 4টি। অ্যালকোহল ও সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যালকোহল আর সোডিয়াম যখন বিক্রিয়া করবে তখন মনে রাখবে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এরপরে আছে আমাদের বিভাগ গ। দেখো বিভাগ গ এর ওজোন মণ্ডলে কিভাবে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে, এটা কোন চ্যাপ্টারে পাবে? পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা তোমরা বই খুলে দেখবে, ওখানে পেয়ে যাবে। 3.2-তে আছে যে 300 ক্যালভিন উষ্ণতা এবং 570 mm পারদস্তম্ভের চাপে 1.7 গ্রাম NH3 আয়তন কত হবে? তাহলে দেখো অঙ্কটা কিভাবে করা হয়। দেখো প্রথমে কি লিখবে, দেখো 3.2 টেম্পারেচার দেওয়া আছে 300 ক্যালভিন, চাপ দেওয়া আছে 570 mmHg। তাহলে ওটাকে কনভার্ট করতে হবে আমাকে অ্যাটমসফিয়ার। তাহলে কি করতে হবে? পারদস্তম্ভের চাপ 760 mmHg দিয়ে ভাগ করতে হবে, দিলে অ্যান্সার আসবে 0.75 অ্যাটমসফিয়ার। এবার NH3-র আণবিক ভর যদি বের করি তাহলে কি হয়? 14 প্লাস 1 × 3 করলে কত হয় না? আণবিক ভর আসছে আমার 17 গ্রাম। তাহলে মোল সংখ্যা n মানে কি? n মানে কি লেখা হয় থাকে না, গৃহীত যে ওজন কত দেওয়া আছে, দেখো গৃহীত ওজন না, আমরা যদি দেখি যে গৃহীত ওজন দেওয়া আছে 1.7 গ্রাম। তাহলে 1.7 গ্রাম বাই আণবিক ওজন কত? 17 গ্রাম। তাহলে এটা করলে কি পাবো? এটা করলে পাবো আমরা 1/10 সমান কি লিখতে পারি না, মোল সংখ্যা হবে 0.1। এরপরে চলে আসো আমাদের যে সূত্র আছে আদর্শ গ্যাসের সমীকরণ, আমরা জানি যে পিভি সমান লিখি nRT। তো ভি সমান কি লিখবো? স্বভাবতই লিখবো nRT/P। এবার প্রত্যেকের মান বসাও। এন এর মান কত পেলাম
না এন এর মান একটু আগে পেয়েছি 0.1, আর এর মান কিন্তু কোশ্চেনে সাপ্লাই আছে 0.082 এবং টি এর মান দেওয়া আছে 300 ক্যালভিন বাই প্রেসার আমরা বের করে নিয়েছি 0.75। তাহলে এটা তোমরা ক্যালকুলেটারে ভাগ করবে, দিয়ে যেটা আসবে সেটাই হবে কিন্তু অ্যান্সার। এবার এর সাথে অথবাতে আরো একটি অঙ্ক ছিল, বলেছে যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 380 mmHg চাপে 1 গ্রাম একটি গ্যাসের আয়তন দেওয়া আছে 1476 মিলিলিটার, গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো। তাহলে দেখো যে গ্যাসটির ওজন কত দেওয়া আছে 1 গ্রাম, মানে ডাব্লুর মান আমাকে দেওয়া আছে, টি কত দেওয়া আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে অবশ্যই 15 + 273 করবো এবং 288 ক্যালভিন পাবো। এবং আয়তন দেওয়া আছে 1476 মিলিলিটার, তাহলে ওটাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, লিটারে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে 1476 ভাজিত 1000 দিয়ে ভাগ করলে আমরা লিটারে যেতে পারবো, তাহলে 1.476 লিটার। এবং প্রেসার আমার দেওয়া আছে যে 380 mmHg, পারস্তম্ভের চাপ। তাহলে আগেরটার মতোই কি করব, এটাকে নিয়ে যেতে হবে অ্যাটমসফিয়ারে। তাহলে 380কে সবসময় কত দিয়ে ভাগ করবো, 760। তো দেখো তো 2 দিয়ে যাচ্ছে, 380 একে 380, 380 দিয়ে এটা, তাহলে 0.5 অ্যাটমসফিয়ার। এবং আর এর মান কত হয় 0.082 লিটার অ্যাটমসফিয়ার। তাহলে এম সমান কি লিখতে পারি, WRT/PV। এবার ভাববে যে এটা কোথা থেকে এলো সমীকরণ। তো মনে করো আমরা যেটা জানি আদর্শ গ্যাস সমীকরণ, পিভি সমান NRT লেখা হয়, এর মানে আবার কি লেখা হয় W/MRT। যেহেতু আমাকে প্রশ্নে আণবিক গুরুত্ব মানে এম চেয়েছে, তাহলে এম সমান কি লিখবো WRT/PV। এবার প্রত্যেকের মান বসিয়ে দাও, ডাব্লুর মান 1, আর এর মান 0.082, টি এর মান হচ্ছে 288, পি এর মান দেখো 0.5 এবং ভি এর মান হচ্ছে 1.476। এবার এটা তোমরা ক্যালকুলেশন করবে, যেটা আসবে সেটাই হবে উত্তর। এরপর চলে আসো 3.3-এরটা বইতে দেখে নিবে, একটা মানবচক্ষু আর সরল ক্যামেরার একটি সাদৃশ্য, যে কোনো সহায়িকা বইতে তোমরা পেয়ে যাবে। উত্তল লেন্স দ্বারা কিভাবে বিবর্ধিত অসৎবিম্বের রেখচিত্র গঠিত হয়। এটাও বইতে পেয়ে যাবে, আগেও করেছি মনে রাখবে। সেই যে এরকম একটা লেন্স থাকে, এখানে একটা বস্তু রাখা থাকে, এখান থেকে আলোক রশ্মি এরকম একটা যায়, আরেকটা যায় আলোক কেন্দ্র দিয়ে এদিকে বেরিয়ে যায়, আরেকটা হচ্ছে এখান থেকে ফোকাস দিয়ে যায়, কিন্তু আলোক রশ্মিগুলো মিলিত হয় না। সেই আলোক রশ্মিগুলোকে আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে মনে হয় একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এবং এটি হয় সমশীর্ষ হয়, বস্তুর সমান আকারের হয়। এটাকে সেই নাম দিয়েছিলাম P', Q', এটা হয় PQ। তাহলে এইরকম যে ছবিটা আসবে, তাহলে এই যে যখন কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় তখন সেটা কি হয়, অসৎ হয়। তাহলে ওই ছবিটা তোমরা একটু দেখে নিবে। নেক্সট হচ্ছে সমযোজী যৌগ, তড়িৎ পরিবহন ক্ষমতা আর বিভিন্ন দ্রাবকের দ্রবীভূত। দেখো সমযোজী যৌগের কি তড়িৎ পরিবহন ক্ষমতা খুব কম, মানে তড়িৎ পরিবহন করতেই পারে না, কারণ এরা আয়নিত হয় না জলীয় দ্রবণে। আর সেই দিক দিয়ে তড়িৎ যৌগ জলীয় দ্রবণে যেহেতু আয়নিত হয় এবং সেই আয়নগুলি তড়িৎ পরিবহনে সক্ষম, তাই তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি। আর দ্রাবকে যদি দ্রবীভূত হয় তাহলে কি হয়, জলের মতো ধ্রুবীয় দ্রাবকে কিন্তু দ্রবীভূত হয় তড়িৎ যৌগ, কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। আবার সমযোজী যৌগ কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। এরপরে বলেছে যে একটি বাতির উপর যদি আমরা দেখেছি সকলেই যে 220 ভোল্ট 110 ওয়াট এরকম লেখা আছে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আমরা যদি কোনো একটা বাতিকে 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট লাইনে যোগ করি তাহলে কি হবে না, প্রতি সেকেন্ডে 110 জুল হারে তড়িৎ শক্তি সে ব্যয় করবে।
এরপরে বলেছে যে দীর্ঘ পর্যায় সারণীর যে দুরব্য শ্রেণীর যে মৌলগুলো তাদেরকে কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হচ্ছে? কারণ হচ্ছে এই সমস্ত যে দু নম্বর শ্রেণীতে যে ধাতুগুলো আছে এদের যে অক্সাইডগুলো সেগুলো ভূত্বকে এরা কিভাবে না এরা অক্সাইড রূপে ভূত্বকে অবস্থান করে। অর্থাৎ যে ধাতুগুলো আছে দু নম্বর শ্রেণীতে তারা হচ্ছে অক্সাইড রূপে ভূত্বকে অবস্থান করে এবং এদের যে হাইড্রোক্সাইড এরা কি করে হাইড্রোক্সাইড যৌগ উৎপন্ন করে এবং তার জন্য কি হয় এরা তীব্র ক্ষারধর্মী হয়। তাহলে কি হবে যে ধাতুগুলো থাকে তারা অক্সাইড রূপে ভূত্বকে অবস্থান করে এবং এদের যে হাইড্রোক্সাইডগুলো থাকে এরা কি হয় হাইড্রোক্সাইড উৎপন্ন করে, তাই জন্য এরা তীব্র ক্ষারীয় হয়, এটা বললেই হবে। অথবা বলেছে একটি সন্ধিগত মৌল আর একটি ইউরোপ, তাহলে আচ্ছা সন্ধিগত মৌল কি কি হতে পারে? সন্ধিগত মৌলের মধ্যে হতে পারে দেখো সন্ধিগত মৌলের মধ্যে হতে পারে লোহা হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। ইউরেনিয়ম মৌলের মধ্যে কি হবে নেপচুরিয়াম, প্লুটোনিয়াম, তো এইগুলো হতে পারে। H2S কে শুষ্ক করতে P2O5 ব্যবহার করার কারণ এটাও বইতে পেয়ে যাবে, যে কোনো সহায়িকা বইতে দেখবে পরীক্ষাগারে যেটা আছে চ্যাপ্টারটা সেইখানে পেয়ে যাবে। 3.8 বলেছে সোডিয়াম ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যাবে কি না। তাহলে দেখো এই জিনিসটা জানতে গেলে আমাদের কিন্তু আমার ধাতু সক্রিয়তা শ্রেণীটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ধাতু সক্রিয়তা শ্রেণীটা কিভাবে সাজানো হয়? প্রথমে থাকে পটাশিয়াম, তারপর থাকে ক্যালসিয়াম, তারপরে থাকে সোডিয়াম, তারপরে থাকে ম্যাগনেসিয়াম, তারপরে থাকে আমাদের অ্যালুমিনিয়াম, তারপরে থাকে জিঙ্ক, তারপর ক্রোমিয়াম, লোহা, টিন, তারপরে কে থাকে? তারপরে থাকে হচ্ছে পিবি, লেড থাকে, তারপরে হাইড্রোজেন, সিইউ, এইচজি, এজি, প্ল্যাটিনাম, সোনা হচ্ছে লাস্টে। তাহলে এই যে প্রথম দিকে যে ধাতুগুলো আছে বা এই যে ধাতুগুলো আছে প্রথমের দিকে, তাহলে এখান থেকে যে অ্যালুমিনিয়াম পর্যন্ত এদের কোন পদ্ধতিতে করা হয়? না এরা হচ্ছে কিন্তু তড়িৎ বিজারণ পদ্ধতি, মনে রাখতে হবে এরা হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতিতে, বা লিখে দিচ্ছি এরা কিভাবে হয় না তড়িৎ বিজারণ পদ্ধতিতে। কারণ কি না হচ্ছে এরা অত্যন্ত সক্রিয়, এরা অত্যন্ত সক্রিয়, এর ফলে মানে কি তীব্র ইলেকট্রো পজিটিভ, তার কারণে এরা কি বিজারণধর্মী, উচ্চ বিজারণধর্মী, ফলে এদের কার্বন অপেক্ষা অক্সিজেনের প্রতি এদের আসক্তি কিন্তু বেশি। তার জন্য এদেরকে কি করা যাবে না কার্বনের চেয়ে অক্সিজেনের প্রতি আসক্তি বেশি। এর ফলে কি হচ্ছে এরা কার্বন বিজারণ পদ্ধতিতে এদেরকে নিষ্কাশন করা যাবে না, কারণ এদের অক্সিজেনের প্রতি আসক্তি বেশি। সেই কারণে এই সকল ধাতুগুলির যে সমস্ত গলিত হাইড্রোক্সাইড বা ক্লোরাইড যে লবণ পাওয়া যায় সেগুলোকে কি করা হয় তড়িৎ বিশ্লেষণ করে তড়িৎ বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে এখানের মধ্যে সোডিয়াম ধাতুটা পেয়ে যাচ্ছ, সোডিয়াম এই যে 3 নম্বরে আছে, তাহলে এদের কি হচ্ছে দুটো কেস, একটা সক্রিয় বেশি তীব্র ইলেকট্রো পজিটিভ, কার্বনের চেয়ে অক্সিজেনের প্রতি আসক্তি বেশি, এই কারণে এদেরকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যাবে। এরপরে বলেছে যে শনাক্ত করতে ইথানল দেওয়া আছে, গাঢ় H2SO উপর দিলে কি হবে ইথানলের সাথে আরো অ্যাড করো 170°C, তাহলে কি হবে বলো তো? না প্রথমে উৎপন্ন হবে এটা থেকে CH2 ডবল বন্ড CH2 মানে ইথিলিন উৎপন্ন হবে, আর এটার সাথে যদি সোডিয়াম দিয়ে দিই তাহলে কি হবে না CH3 CH2 ও Na।
এরপরে আসছি আমরা বিভাগ ঘ। তাহলে বিভাগ ঘতে চার্লসের সূত্র তো বহুবার করা হয়েছে, দেখে নিবে। সেখান থেকে পরম শূন্য উষ্ণতা কিভাবে পাওয়া যায়, দেখো এখানে ভিটি সমান কি লিখা হয়, 0 ডিগ্রি উষ্ণতায় যা আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এখানে কি করবে, আমরা কি জানি পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন আবার শূন্য হয়ে যায়। তাহলে ভিটিটাকে আমরা কি করব, জিরো করব। জিরো করলে কি পাবে, টি সমান লাস্টে ক্যালকুলেশন করবে, দেখবে টি সমান লাস্টে পাবে 273 -273। তাহলে এইভাবে আমরা এখান থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা পাই। এই দুটো অঙ্ক মনে করো তো আমরা কখন করেছি, এই দুটো অঙ্ক আমরা কিন্তু দুটো স্কুলে করেছি। ডিএইচ ভারত যে স্কুলটার সলিউশন আমরা করেছি ভিডিওতে, আগের ভিডিওতে দেখবে, সেখানে দেখবে হুবহু সেম দুটো অঙ্ক আমরা কিন্তু করে দিয়েছি। তো আর আজকে আর করবো না। তো ওই ভিডিওটা যারা দেখোনি গিয়ে দেখে নিবে। তাপীয় রোধ কাকে বলে আগের দুটো স্কুলে করা হয়েছে। এবার বলেছে তরলের দু প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক কেন থাকে, এটা যে কোনো সহায়িকা বইতেই তোমরা পেয়ে যাবে এইগুলোর উত্তর, দেখে নিবে সেখান থেকে। কাঁচ স্যাবের প্রবাদটাও দেখে নেবে, আলো চ্যাপ্টারে পেয়ে যাবে যে এখানে পার্শ্ব সরণ ঘটে। দাড়ি কামানোর সময় কি দরকার, অবতল দর্পণ লিখবে। এবার আসছি যে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক তোমাকে দেওয়া আছে √2। এবার বলেছে যে বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ, মানে বুঝতেই পারছো আই দেওয়া আছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে, আমাকে চেয়েছে প্রতিসরণ কোণ মানে রিফ্র্যাকশন অ্যাঙ্গেল চেয়েছে, এবং চ্যুতিকোণ চেয়েছে বা ডেভিয়েশনটা কত বা ডেভিয়েশন অ্যাঙ্গেল চেয়েছে। তাহলে দেখো কিভাবে করা হবে, কত দাগ ছিল আমাদের, 4.5। দেখো 4.5 কিভাবে করবে, না আমরা বলতো প্রতিসরাঙ্কের স্নেলের সূত্র কি পড়েছি, যে মিউ সমান ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাইন আর রিফ্র্যাক্টেড যে অ্যাঙ্গেল আছে তার যে রেশিওটা, সেটাই তো আমরা পড়েছি যে প্রতিসরাঙ্ক। তো আমাকে আপতন কোণ তো বলে দেওয়া আছে, কত বলো তো, 45°। সাইন আছে সে মিউও তো বলে দেওয়া আছে, √2। তাহলে দেখো √2 সমান সাইন 45 কি, √2 বাই, বাই সাইন আর, বা এটা সমান লিখতে পারি তো √2/2 সাইন আর। তাহলে দেখো দু সাইডে √2 কিন্তু ক্যান্সেল হবে, তাহলে সাইন আর সমান আমরা পেলাম কত, 1/2। বা আর সমান কত বলতে পারি বলো তো, সাইন ইনভার্স 1/2। তাহলে সাইন কতর মান 1/2, না সাইন 30-র মান কিন্তু হয় আমাদের 1/2। তাহলে অ্যান্সার কি হবে, রিফ্র্যাকশন অ্যাঙ্গেল আর সমান পেয়ে গেলাম 30°। তাহলে বলেছে চ্যুতি কত, ওটা ডেল্টা সমান, চ্যুতি ডেল্টা সমান কি লেখা হয়, আপসরণ কোণ আর প্রতিসরণ কোণের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা আপতন কোণ আমার 45 আর প্রতিসরণ কোণ যদি 30 হয়, তাহলে চ্যুতি কত হবে, অবশ্যই 15°। এরপরে বলেছে যে 4500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো শূন্য মাধ্যম থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি কাঁচের স্ল্যাবে প্রবেশ করলো, তো ফলকটির ভিতর ওই আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে ক্যালকুলেট করবো, দেখো না কাঁচের প্রতিসরাঙ্ক সমান কি লিখবে, দেখো প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু একটা রিলেশন আছে, শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বা অন্য যে কোনো মাধ্যম বলতে পারছে, বায়ু মাধ্যম হতে পারে, শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বা কাঁচ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। এবার এদের যে রেশিওটা দেখবো,
তো আমাকে চেয়েছে যে কাঁচ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাহলে কি লিখতে পারি, বা তরঙ্গ দৈর্ঘ্য সমান শূন্য অর বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বাই কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এবার দেখে নাও কি কি দেওয়া আছে, শূন্য বা বায়ু মাধ্যমের কি আমাকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো, 4500 ডিগ্রি তরঙ্গ দৈর্ঘ্যের আলো শূন্য মাধ্যম থেকে এত প্রতিসরাঙ্কে এসে কাঁচ স্ল্যাবে প্রবেশ করে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত, 4500 অ্যাংস্ট্রম। কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 দেওয়া আছে। তো 15×3 = 45 দেখতেই পাচ্ছ, তাহলে অ্যান্সার হবে তরঙ্গ দৈর্ঘ্য 3000 অ্যাংস্ট্রম। এটাও আর একটা সূত্র আছে, বেগের সাথে কি সম্পর্ক। আর দেখো, শূন্য মাধ্যমে আমার এখানে কি দরকার, কাঁচ মাধ্যমে আলোক বেগ দরকার, তাহলে কি লিখতে পারি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচের প্রতিসরাঙ্ক। তাহলে কত আসছে, শূন্য মাধ্যমে আলোর বেগ কত দেওয়া আছে, কত হয় 3 × 10⁸, আর কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5, ভাগ করলে আসবে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এটা হবে অ্যান্সার। এরপরে আছে 4.6, একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট বলতে কি বোঝো, 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা। চলতড়িৎ চ্যাপ্টারের বইটা দেখবে, পেয়ে যাবে অ্যান্সার। 4.7 বলেছে বর্তনীর মূল প্রবাহ বের করো, 6 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ বের করো, 10 ভোল্ট বের করো। দেখো, 3 ওহম 6 ওহম আছে, সমান্তরাল সমবায়, তাহলে সূত্র কি তুল্য রোধের সমান্তরাল সমবায়, তুল্য রোধের সূত্র R1 R2 বাই R1 প্লাস R2। তো কত আসলো, 2 ওহম। তার সাথে এই রোধটা কিভাবে আছে, সিরিজে আছে, তাহলে সিরিজে যোগ করলে বর্তনীর এখন তুল্য রোধ কত হবে, 2 প্লাস 3.5। তাহলে বর্তনীর তুল্য রোধ এখন গোটা সার্কিটটার তুল্য রোধ এখন 5.5 ওহম। গোটা সার্কিটটার ভোল্টেজ কত বলো তো, 12 ভোল্ট দেখতে পাচ্ছি। তাহলে গোটা সার্কিটটার কারেন্ট কি হবে, I সমান V/R, মানে 12/5.5। করলে কত আসবে, 12/5.5 করলে এটার অ্যান্সার আসবে তোমাদের ওই 2.2 অ্যাম্পিয়ার মতো অ্যান্সার আসবে। এবার আমাকে চেয়েছে 6 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহটা কত। আচ্ছা বলো তো, 6 ওহম রোধের মধ্যে দিয়ে তাহলে প্রবাহ ক্যালকুলেট করতে গেলে কি করবো, একই রকম ভাবে I ওয়াট করে দিচ্ছি, I ওয়াট সমান ভি কত, 12 ভোল্ট, আর কত রোধের মধ্যে দেখতে বলছে, আর 6 ওহমের মধ্যে, তাহলে কত হবে না, 2 অ্যাম্পিয়ার। নেক্সট কি বলেছে, নষ্ট ভোল্ট ক্যালকুলেশন করতে। নষ্ট ভোল্ট মানে মনে আছে, নষ্ট ভোল্ট মানে হয় বর্তনীর যে তড়িৎ প্রবাহ মাত্রা গুণিত অভ্যন্তরীণ রোধ।
তো বর্তনীর প্রবাহ মাত্রা কত? 2.2 অ্যাম্পিয়ার। আর আমাদের নষ্ট ভোল্টেজ এইটা 0.5 ওহম। তাহলে কতটা ভোল্ট নষ্ট হচ্ছে? 1.1 ভোল্ট। তাহলে এটা হয়ে গেল নষ্ট ভোল্ট। এর ফলে বলেছে তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হয়। 20 ওহম যদি পরিবাহী রোধ হয়, প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হলে তড়িৎ পরিবহনের হার কত? এইচ সমান কি লিখি? আই স্কোয়ার আর টি। টি সমান কি লিখবো? এইচ বাই আই স্কোয়ার আর। এইচ কত আছে? 800 জুল। আই কত আছে? 1 স্কোয়ার। আর কত আছে দেখো? 20 ওহম। তাহলে বলো তো টাইমটা কত আসছে? নিশ্চয়ই 40 সেকেন্ড আসছে। কিন্তু আমাকে বলেছে তাপ পরিবহনের হার। তাপ পরিবহনের হার মানে এইচ বাই টি। তাহলে এইচ বাই টি কত হবে? না, এইচ হচ্ছে 800 আর টি যদি 40 হয়, তাহলে এইচ বাই টি কত হবে? এটা শূন্য শূন্য কাটলো, তাহলে এটা জুল ছিল, এটা সেকেন্ড ছিল। তাহলে 4 20, তাহলে 20 জুল পার সেকেন্ড হবে তাপ পরিবহনের হার। নিউক্লিয় সংযোজন বিভাজন, পারমাণবিক নিউক্লিয়াস বা পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা দেখবে, পেয়ে যাবে। বিটা পরমাণুর কোন অংশ থেকে বিটা পরমাণু কোন অংশ থেকে উৎপন্ন হয়, এটাও পেয়ে যাবে। 4.9 বলেছে যে নাইট্রোজেন, ফ্লুরিন, অক্সিজেন, কার্বন এদের ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ তড়িৎ ঋণাত্মকতা জারণ ধর্ম অনুযায়ী সাজাতে হবে। তাহলে এখানটা আমরা লিখে দিই। কত দাগের প্রশ্ন? 4.9। দেখো কিভাবে করবে। প্রথমে আমি সাজাচ্ছি পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী। তারপরে সাজাও তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী। তো এই ছিল আমাদের 3 রকম ভাবে সাজানো। এরপরে আছে অ্যানোড মাঠ কি, এটাও পেয়ে যাবে তোমাদের বইতে। ধাতুবিদ্যা চ্যাপ্টারটায় দেখবে অ্যানোড মাঠ পেয়ে যাবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ধাতব পরিবাহীর মধ্যে দুটো পার্থক্য পেয়ে যাবে। H2S বিজারক পদার্থ বহুবার করা হয়েছে, আগের স্কুলগুলো যদি দেখো পেয়ে যাবে, প্রথম স্কুলটাতেই পেয়ে যাবে। লাইকার অ্যামোনিয়া রাসায়নিক নাম কি লিখতে পারি? এটা কি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। এর পরের প্রশ্ন বলেছে একটি কালো বর্ণের আয়রন লবণ, তার সঙ্গে লঘু H2SO4 বিক্রিয়া হবে এবং পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাস উৎপন্ন হবে। তাহলে সেই কালো বর্ণের আয়রন লবণটা কি বলতো? না, বিক্রিয়াটা হবে ফেরাস সালফাইড প্লাস লঘু H2SO4 পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ফেরাস সালফেট উৎপন্ন করবে এবং তার সাথে উৎপন্ন করবে কিন্তু H2S গ্যাস। এবার এই H2S গ্যাসকে বলেছে যে হলুদ বর্ণের লবণ, তাহলে এটা হয়ে গেল আমার এ। H2SO4 এর সাথে বিক্রিয়া করে পচা ডিমের গন্ধযুক্ত একটা বি গ্যাস উৎপন্ন হয়েছে, তাহলে এটি হয়ে গেল আমার বি। বি গ্যাসটি AgNO3 সাথে জলীয় দ্রবণের সাথে চালনা করলে একটা কালো পদার্থ উৎপন্ন হবে। আচ্ছা দেখো, তাহলে AgNO3 কালকেই করেছিলাম, যে বলেছিলাম এগুলো দেয় পরীক্ষায়, 2AgNO3 এটা H2S এর সাথে যখন বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন করবে? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে আর সাথে উৎপন্ন করবে লেড সালফাইড, আর সেটাই হবে কি কালো বর্ণের। তাহলে এটা আমার হবে কি সি। তাহলে ABC তিনটে পদার্থ আমরা শনাক্ত করে নিলাম। এরপরে বলেছে ইথিলিনীয় অসম্পৃক্তি কিভাবে প্রমাণ করবে? না, যে কোনো একটা দ্রুত বিক্রিয়া দেখিয়ে দিবে।
কার সাথে? ব্রোমিনের সাথে অথবা হাইড্রোজেনের সাথে যে কোনো একটা যৌথ বিক্রিয়া করে দিলে ওটাই হবে তার অসম্পৃক্ত। রেকটিফাইড স্পিরিট আমরা আগের স্কুলে করেছি, রেকটিফাইড স্পিরিট করেছি, ডিটেচার্ড স্পিরিট করেছি। ওই কি ছিল 95.6% ইথানল আর 4.4% জলের যে মিশ্রণ সেটা। এবার বলো CH3COOH আর C2H5OH, H2SO4 এটা দিলে কি উৎপন্ন হবে? না, এটা দিলে উৎপন্ন হবে CH3COO C2H5, আর কি উৎপন্ন হবে? জল, মানে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হচ্ছে। জৈব অমঙ্গল পলিমারের ক্ষতিকারক প্রভাব বহু আছে, দেখবে প্লাস্টিক ব্যবহারের যে ক্ষতি, এর প্রতিকারের উপায় কি, তাহলে এগুলো বইতে দেখবে। তাহলে এই ছিল আমাদের 4 নম্বর স্কুলের সলিউশন। সবাই ভালো করে মন দিয়ে পড়তে থাকো আর হাসি মুখে সব কিছু সলিউশন করো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের দিন নেক্সট স্কুল নিয়ে, 5 নম্বর স্কুল নিয়ে আমরা আলোচনা করবো। আমরা প্রতিদিন একটা করে স্কুল কিন্তু আলোচনা করে নেব, আর তোমরা খাতা এগুলো ভালো করে নোট করতে থাকো।